বার্সেলোনার যে একটা সেন্টার ব্যাকের দরকার, এই সমস্যাটা আজকের নতুন নয়। এই সমস্যাটা শুরু হয়েছিল যখন ইনিগো মার্টিনেজ বার্সেলোনা ছেড়ে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসারে পাড়ি জমিয়েছিলেন। ইনিগো মার্টিনেজ ওয়াজ আ লিডার অফ দ্যাট বার্সেলোনা ডিফেন্স, যে লিডারের ছত্রছায়ায় পাও কুবার্সি, আলেহান্দ্রো বালদের মতো তারকারা নিজেদেরকে ফ্লারিশ করতে পারতেন। সো ইনিগো মার্টিনেজ যখন চলে গেলেন তখন বার্সেলোনা ডিফেন্সে একটা শূন্যতার সৃষ্টি হয়, যে এই শূন্যতাটা বার্সেলোনা রোনালদো আরাউহোর মাধ্যমে পূরণ করতে পারবে বলে আমরা এক্সপেক্ট করেছিলাম, কিন্তু সেই জিনিসটা হয়নি। রোনালদো আরাউহো তার প্রতিভার প্রতি সদ্ব্যবহার করতে পারেননি এবং ক্রমাগত একের পর এক ম্যাচ বাজে পারফরমেন্স দেখানো শুরু করেছিলেন, এবং সেই ইম্প্যাক্টটা পড়েছে সম্প্রতি পাও কুবার্সির উপরেও। যেই পাও কুবার্সি গত সিজনে দুর্দান্ত খেলেছিলেন, সেই ডিফেন্ডার এই সিজনে বেশ শেকি এবং তার খেলার স্টাইলের মধ্যে বেশ কিছু ভুল আমরা দেখতে পাচ্ছি। সো এই সব কিছুই সমাধান তখনই হবে যদি বার্সেলোনা একটা সেন্টার ব্যাক কিনে, যে সেন্টার ব্যাকটা লেফট ফুটেড এবং যেই সেন্টার ব্যাকটা দুজন সেন্টার ব্যাকের মধ্যে বাম দিকে খেলবেন অ্যাজ আ লেফট সেন্টার ব্যাক। এখন এই লেফট সেন্টার ব্যাক হিসাবে বার্সেলোনা কাকে কিনতে পারে এ ব্যাপারে বেশ কয়েকজন ডিফেন্ডারের নামই কিন্তু শোনা যাচ্ছে। কিন্তু আজকের এই ভিডিওতে আমি এমন একজন ডিফেন্ডারের নাম করব অ্যাজ আ পটেনশিয়াল বার্সেলোনা সেন্টার ব্যাক, যার নামটা এখনো পর্যন্ত কোনো ট্রান্সফার রিউমারে আসেনি, অন্তত আমার চোখে পড়েনি। সে কে, তাকে নিয়েই আজকের ডিসকাশন। দ্য ডিফেন্ডার দ্যাট আই এম টকিং অ্যাবাউট ইজ পাও তোরেস, যিনি কিনা বর্তমানে অ্যাস্টন ভিলাতে খেলছেন। আপনারা সবাই জানেন, যারা স্পেশালি স্পেনের ফুটবল ফলো করে থাকেন এবং স্প্যানিশ লা লিগা ফলো করে থাকেন, তারা জানেন যে এই পাও তোরেস কয়েক বছর আগে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের হয়ে বেশ আলো ছড়িয়েছিলেন অ্যাজ আ ফ্যান্টাস্টিক লেফট ফুটেড বল প্লেইং সেন্টার ব্যাক। তখনই শোনা যাচ্ছিল যে তিনি হয়তোবা স্পেনের বিগ থ্রি ক্লাবের যে কোনো একটাতে নাম লেখাতে পারেন, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ বা আথলেটিকো মাদ্রিদের হয়ে। কিন্তু পরবর্তীতে যে জিনিসটা আমরা দেখলাম, ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলাতে উনি চলে আসলেন এবং সেখানে উনি একটা কনসিস্টেন্ট পারফরমেন্স দেখানো শুরু করলেন, স্পেশালি 2023-24 এই সিজনটাতে। তখন তিনি স্পেনের স্কোয়াডেও মোটামুটি ডাক পেতেন এবং তখন মনে করা হচ্ছিল যে স্পেনের পরবর্তী প্রজন্মের অন্যতম ইম্পর্টেন্ট একজন ডিফেন্ডার হবেন এই পাও তোরেস। এরপর বিভিন্ন ইনজুরি সমস্যার কারণে তিনি তার প্রতিভার প্রতি তেমন সদ্ব্যবহার করতে পারেননি। এই সিজনের আগের সিজনেও আমরা দেখেছিলাম যে তিনি বিভিন্ন ধরনের চোট এবং ফর্মহীনতার কারণে সেভাবে অ্যাস্টন ভিলার হয়ে রেগুলারলি খেলতে পারতেন না। কিন্তু এই সিজনে আমরা কি দেখছি? এই সিজনে দেখছি যে অ্যাস্টন ভিলার শুরুটা অত ভালো হয়নি, বিকজ গত সিজনে তারা চ্যাম্পিয়ন্স লিগে একটুর জন্য সুযোগ পায়নি, যে কারণে তারা একটা বাড়তি টাকা পয়সা উপার্জনের পথ তাদের জন্য বন্ধ হয়ে গিয়েছে, যে কারণে তারা ট্রান্সফার উইন্ডোতেও অত বেশি অ্যাক্টিভ ছিল না। সো এইসব কারণে মনে করা হচ্ছিল যে হয়তো অ্যাস্টন ভিলা এই সিজনে অনেক বেশি ভুগবে, যেটা কিনা সিজনের শুরুতে প্রমাণিত হয়েছিল। সিজনের শুরুর কয়েকটা ম্যাচ তারা বেশ বাজে খেলেছিল, কিন্তু মজার ব্যাপার হলো ওই সময়টাতে পাও তোরেস অ্যাস্টন ভিলার একাদশে ছিলেন না। এরপরে স্প্যানিশ ডিফেন্ডার, এই লেফট ফুটেড সেন্টার ব্যাক যখন অ্যাস্টন ভিলাতে ঢুকলেন একাদশে, তারপর থেকেই অ্যাস্টন ভিলার ভাগ্যর পরিবর্তন হওয়া শুরু করলো। এটা একটা ট্রেমেন্ডাস টার্ন অ্যারাউন্ড আমরা বলতে পারি। সম্প্রতি এই সপ্তাহে আমরা দেখেছি ইংলিশ প্রিমিয়ার লিগে তারা আর্সেনালকে দুর্দান্তভাবে হারিয়ে দিয়েছে এবং ওই ম্যাচে পাও তোরেস ওয়াজ ফ্যান্টাস্টিক। এখন অ্যাস্টন ভিলার এই দুর্দান্ত ফর্মের যে পরিবর্তন, এর পেছনে পাও তোরেসের ভূমিকা সবচেয়ে বেশি। তিনি এসরি কনসার সঙ্গে একটা ডিফেন্সিভ পার্টনারশিপ গড়ে তুলেছেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হয়েছে যে অ্যাস্টন ভিলার লেফট সাইড, অ্যাস্টন ভিলার এই পায়ে যখন বল থাকে তখন তাদের যে বাম সাইডটা রয়েছে, এই বাম সাইডটা তাদের আক্রমণ করার অন্যতম প্রধান অস্ত্র। এই লেফট উইংয়ের এইসব জোনগুলোতে এভাবে এভাবে ঢুকে যান এবং এসব জোনগুলোতে রোম করতে থাকেন ইংলিশ মিডফিল্ডার মর্গান রজার্স, এবং লেফট ব্যাকের ভূমিকাতে ডাচ উইং ব্যাক, আমি তাকে উইং ব্যাকই বলবো বিকজ অফ হিজ ন্যাক অফ অ্যাটাকিং, ইয়ান ম্যাটসেন, যিনি কিনা আগে বর্ষিয়া ডর্টমুন্ড এবং চেলসির হয়ে খেলেছেন, তিনি অনেকটা উইং ব্যাক রোলে এসব জোনগুলোতে ঘোরাফেরা করতে থাকেন এবং এইখান থেকে একজন আদর্শ বল প্লেইং সেন্টার ব্যাকের মতো পাও তোরেস রেগুলারলি লাইন ব্রেকিং পাস দেন স্ট্রাইকে থাকা ওলি ওয়াটকিন্স, অ্যাটাকিং মিডফিল্ডার ইউরি টেলেমান্স বা এই যে এভাবে ঢুকে যাওয়া মর্গান রজার্সের উদ্দেশ্যে। সো এই কম্বিনেশনটা অ্যাস্টন ভিলাকে অনেক বেশি সাহায্য করছে, স্পেশালি দ্য লেফট সাইড অফ মর্গান রজার্স, ইয়ান ম্যাটসেন অ্যান্ড পাও তোরেস। শুধুমাত্র পাও তোরেসই নয়, এসব জোনে একটু পিছিয়ে এসে ইউরি তেলেমান্সও সামনে ঢুকে যাওয়া ওয়াটকিন্স এবং রজার্সের উদ্দেশ্যে দুর্দান্ত কিছু থ্রু বল দেন, দুর্দান্ত কিছু লাইন ব্রেকিং পাস দেন, যেটা কিনা অ্যাস্টন ভিলাকে অ্যাক্টিভেট করে। এখন আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো এই সকল জোনগুলোতে একজন লেফট ফুটেড সেন্টার ব্যাক তো বার্সেলোনারও দরকার। তার উপরে সেই সেন্টার ব্যাকটা যদি হয় স্পেনের, তাহলে তো সোনায় সোহাগা। সো এইরকম জোনগুলোতে যদি বার্সেলোনা পাও তোরেসকে পায়, তাহলে কিন্তু তাদের জন্য অনেক বেশি উপকার হবে। সেটা কিভাবে? বার্সেলোনার এই একাদশে যদি লেফট সেন্টার ব্যাকের ভূমিকাতে পাও তোরেস খেলেন এবং ডান দিকে খেলেন পাও কুবার্সি এবং আলেহান্দ্রো বালদে যদি এরকম একটা অলমোস্ট অ্যাটাকিং উইং ব্যাকের মতো ভূমিকা পালন করে থাকেন, পাও তোরেস যদি একটু এদিকে চলে আসেন, বার্সেলোনার পায়ে যখন বল থাকবে তখন পাও মানে কুবার্সি যদি একজন সেন্ট্রাল সেন্টার ব্যাকের ভূমিকা পালন করে থাকেন এবং জুস কোন্তে যদি অত বেশি আক্রমণ না করে অ্যাজ আ থার্ড রাইট সাইডেড সেন্টার ব্যাকের ভূমিকা পালন করেন, তাহলে কিন্তু আমরা মোটামুটি এরকম একটা ফরমেশন বার্সেলোনার ক্ষেত্রে দেখতে পারি, যে বল পায়ে বার্সেলোনা অনেক সময় এরকম থ্রি ম্যান
লাইন ব্যাক লাইনে খেলবে, ডাবল পিভটে পেদ্রির সঙ্গে বার্নাল বা ফ্রেঙ্কি ডিয়ং বা অন্য কোনো একটা মিডফিল্ডার থাকবেন, এবং অনেকটা উইং ব্যাকের ভূমিকায় বালদে খেলবেন, যা কিনা রাফিনিয়াকে এ সকল জোনগুলোতে ঢুকে যেতে সাহায্য করবে। এখন বাম সাইডে রাফিনিয়া, বালদে, পেদ্রি এবং পাউ তোরেসের এই কম্বিনেশনটা কোনোভাবে যদি বার্সেলোনা অ্যাক্টিভেট করতে পারে, তাহলে আমার কাছে মনে হয় এখন লামিন ইয়ামাল যেহেতু ডান দিকে খেলছেন, সেহেতু বার্সেলোনার আক্রমণ অনেকটাই ডান দিক নির্ভর। সো পাউ তোরেস যদি চলে আসে, তাহলে রাফিনিয়া এবং বালদে এবং পেদ্রির সহায়তায় বার্সেলোনা তাদের বাম দিকটাও ভালো মতো অ্যাক্টিভেট করতে পারবে। তখন দেখা যাবে যে লামিন ইয়ামালও অনেক বেশি হেভি মার্কিংয়ের মুখোমুখি হবেন না। তখন বার্সেলোনার বাম দিক নিয়েও প্রতিপক্ষরা সমানভাবে চিন্তিত থাকবে, এবং সেটা যদি হয় তাহলে ইভেন্চুয়ালি বার্সেলোনার জন্যই ভালো, এবং বার্সেলোনা তখন সুন্দর মতো লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগের জন্য ভালো মতো লড়াই করতে পারবে। এখন এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে আমরা এক্সপেক্ট করছি বার্সেলোনা একজন লেফট ফুটেড সেন্টার ব্যাক কিনবে। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আপনি কি ভাবছেন এই পটেনশিয়াল ট্রান্সফারটা নিয়ে, যদি এই ট্রান্সফারটা হয়েই যায়।